প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, যারা এইচএসসি পরীক্ষা দিবে সামনে, যাদের 1 মাস বাকি আছে বা এসএসসি পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে এমন কিছু টিপস বলবো, 5টি টিপস বলবো, যেগুলো তোমার পরীক্ষার আগে এবং তোমার পরবর্তী সফলতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে চলো, কি কি থাকছে এই 5টি টিপসে। প্রথমত হচ্ছে যে তোমাকে পরীক্ষার আগে অবশ্যই 1 নাম্বার হচ্ছে তোমাকে নোট করতে হবে। তাহলে প্রথম যে ট্রিক্সটা হচ্ছে যে তোমাকে নোট করে পড়তে হবে। নোটটা অবশ্যই তুমি সুন্দরভাবে লাল নীল পেন দিয়ে এমনভাবে গুছিয়ে তুমি শর্টকাটে নোটগুলো করবে, যেন তুমি পরীক্ষার আগে যাওয়ার পূর্বে তোমার এই নোটটি খুবই কাজে লাগে। কারণ অনেক শিক্ষার্থী আছে পরীক্ষার আগে আবোল তাবোল করে বা এলোপাথারি পড়াশোনা করে এবং পরীক্ষায় গিয়ে অনেক খারাপ করে। তো তোমাকে অবশ্যই এমন একটা শর্ট নোট করতে হবে তোমার প্রত্যেকটা বিষয়ভিত্তিকভাবে। ধরো তুমি যদি এইচএসসি শিক্ষার্থী হয়ে তাহলে তোমার জীববিজ্ঞান, রসায়ন, তোমার অর্থনীতি আছে, তোমার থাকতে পারে আইসিটি, তোমার বাংলায়, প্রত্যেকটা বিষয়কে তুমি একটা নোট করে ফেলো, প্রত্যেকটার জন্য টু দ্য পয়েন্টে। ধরো আমি যদি বলি ইকোনমিক্সের কথা বা অর্থনীতির বিষয়, অর্থনীতিতে প্রথম অধ্যায় কিন্তু তোমার কিছু বিষয় রয়েছে। যেমন প্রথম তুমি সুযোগ ব্যয় কি, সম্পদের দুষ্প্রাপ্য, অর্থনীতি কি, এই বিষয়গুলো টু দ্য পয়েন্টে লিখে রাখো। তারপরে তুমি যদি চাহিদা কি, চাহিদা বিধি কি, যোগান কি, যোগান বিধি কি, চাহিদার যে অপেক্ষকগুলোকে পয়েন্ট আকারে লিখে ফেলো, আর বৈশিষ্ট্যগুলোকে পয়েন্ট করে লিখো লাল নীল পেন দিয়ে। তারপর তুমি বাজার ব্যবস্থা নিয়ে লিখবা যে ডুপলি বাজার, অলিগোপলি, তারপর হচ্ছে মনোপলি, বাজার বলতে কি বোঝাচ্ছে অর্থনীতির। এই বিষয়গুলিকে যখন শর্ট নোট করে ফেলবে, তখন তুমি পরীক্ষার আগের দিন রাতে যাওয়ার পূর্বে তোমাকে খুবই হেল্পফুল হবে এবং তোমাকে অনেক পরীক্ষার হলে মনে রাখার জন্য খুবই দুর্দান্তভাবে কাজ করবে। তাহলে অবশ্যই নোট করবে। এবং কীভাবে নোট করবে তোমাদের একটা খাতা দেখাই। ধরো এটা হচ্ছে আমার একটা খাতা, এইভাবে আমি কিন্তু নোট করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্নভাবে ডিজাইন করা লাল নীল পেন দিয়ে। কারণ পরীক্ষার হলে গেলে কিন্তু আমাদের সবার মনে হয় যেন সব কিছু সাদা হয়ে গেছে, এমন অবস্থা। এজন্য তুমি যদি লাল নীল পেন দিয়ে গুছিয়ে যখন একটা নোট করবে, তাহলে কিন্তু তোমার জন্য খুবই কাজে দিবে এবং পরীক্ষার আগে তোমার একটা মনস্তাত্ত্বিকভাবে তুমি একটা ভালো একটা ধারণা নিতে পারবে। তাহলে এইভাবে যদি তোমরা গুছিয়ে সুন্দর করে নিজের মতো করে মনের মাধুর্যতা দিয়ে তোমরা কি করবা, তোমাদের খাতাটাকে নোট করে ফেলবা। তাহলে 1 নাম্বার গেল তোমরা নোট করে পড়তে হবে। 2 নাম্বার হচ্ছে তোমরা অবশ্যই রিভিশন দিবে। অনেক আছে রিভিশনের অভাবে বারবার রিভিশন না দেওয়ার আগে, যারা হচ্ছে 2 বছর যারা পড়াশোনা করেছে, বিশেষ করে এইচএসসি শিক্ষার্থীরা, তারা পরবর্তী রিভিশনের অভাবে পরীক্ষায় গিয়ে অনেক কিছু ভুলে যায়, ঘাবড়ে যায়। সো তোমাকে 2 নাম্বার যে টিপসটা থাকবে সেটা হচ্ছে তোমাকে অবশ্যই রিভিশনের মধ্যে থাকবে। এবং যথাযথভাবে যদি তুমি রিভিশন দিতে পারো, তোমার কিন্তু এই রিভিশনের কারণে যে তুমি অনেকটা গুছিয়ে কিন্তু তুমি পরীক্ষায় খাতায় লিখতে পারবে। তাহলে তুমি যে নোট করছো এটাকে পরীক্ষার আগে একটা রিভিশন দেবে, বারবার রিভিশন দেবে। পাঠ্যপুস্তক যে পাঠ্য বিষয় বইগুলো রয়েছে এগুলোর সাথে রিলেট করে তুমি অবশ্যই রিভিশন দেওয়ার চেষ্টা করবে। 3 নম্বর যে টিপসটা থাকবে সেই টিপসটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি উপযোগী কিছু পড়াশোনা করতে হবে এখন থেকে। যেমন তোমার কিন্তু যারা মানবিক শাখা রয়েছে, তোমাদের কিন্তু মৌলিক বিষয়ের কিন্তু একটা মৌলিক বিষয় রিলেটেড কিন্তু কিছু প্রশ্ন তোমার ইন্টারমিডিয়েট অর্থাৎ তোমার এইচএসসি থেকেই কিন্তু একটা পার্ট থেকে আসে। তাছাড়া বাংলা, ইংরেজি, আইসিটি সবারই কিন্তু রয়েছে এবং বাংলা ইংরেজি তো আসবেই। সো তোমাকে বাংলা ইংরেজিকে এমনভাবে পড়তে হবে যেন বিশ্ববিদ্যালয়ে তুমি যেন না মানে আটকে। অনেকে আছে এই জায়গায় কিন্তু অনেক ভীতি থাকে যে ইংরেজি এবং বাংলা, এটাই কিন্তু বিশেষ করে বিজ্ঞান বিভাগ, যারা হচ্ছে কমার্স বিভাগ বা ব্যবসা শিক্ষা এবং মানবিক বিভাগদের শিক্ষার্থীদের জন্য খুবই ভয়ের একটা কাজ। সো তোমরা এখন থেকে ওইভাবে নোট করো, ওইভাবে পড়াশোনা করো যেন তোমার এই পড়াশোনাটা হয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা তোমার উচ্চতর শিক্ষার ক্ষেত্রে যেন ভূমিকা পালন করে। 3 নম্বর হবে যে 3 নম্বর টিপসটা খুবই গুরুত্বপূর্ণ। এই টিপসটা হবে যে প্রশ্ন কিভাবে উত্তর লিখবে। সবাই মনোযোগ সহকারে শুনবে যে প্রশ্ন কিভাবে ভালোভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যায়। বিভিন্ন শিক্ষার্থীদের একটাই প্রশ্ন যে কিভাবে লিখলে আমি ভালো মার্ক পাবো বা ভালো একটা মার্ক ক্যারি করতে পারবো। তাহলে তোমাদেরকে বলছি, আমরা জানি সৃজনশীলের যে 4টা ধাপ রয়েছে, একটা হচ্ছে আমরা জানি হচ্ছে সরাসরি যে জ্ঞানমূলক, তারপর হচ্ছে অনুধাবন, 2 নম্বর খ নম্বর প্রশ্ন, 3 নম্বর হচ্ছে থাকে আমাদের হচ্ছে প্রয়োগমূলক, 4 নম্বর হচ্ছে উচ্চতর দক্ষতামূলক। তাহলে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে কিন্তু সাধারণ জ্ঞান, অর্থাৎ সরাসরি তোমার পাঠ্যপুস্তক বই থেকে তোমাকে করা হবে। তো সাধারণ জ্ঞান প্রশ্নটা তোমাকে টু দ্য পয়েন্ট উত্তর দিতে হবে। অনুধাবনটা হচ্ছে নিজের মতো করে গুছিয়ে, সাধারণ জ্ঞানও থাকবে এখানে, অনুধাবন করেও তোমার দক্ষতাটা থাকতে হবে। ধরো একটা প্রশ্ন দিলে এইচএসসি পরিণতি এবং সুশাসন চ্যাপ্টার থেকে যদি প্রথম অধ্যায় থেকে একটা পড়ি, ধরো তোমাদের সপ্তম অধ্যায় কিন্তু একটা চ্যাপ্টার আছে যা তোমার সরকার ব্যবস্থা এবং গণতন্ত্র নিয়ে। তোমরা যদি বলি যে গণতন্ত্র কি, এক কথায় উত্তর আসলে গণতন্ত্র কি।
তাহলে গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন ব্যবস্থা, যেখানে জনগণের ইচ্ছা অনুযায়ী যেখানে কীভাবে সরকার ব্যবস্থা পরিচালিত হয়ে থাকে। তোমরা কিন্তু সহজে একটা গণতন্ত্রের সংজ্ঞা কিন্তু দিয়ে দিয়েছো সাধারণ জ্ঞান প্রশ্ন। এটা হচ্ছে তোমার ক নাম্বার প্রশ্নের উত্তর। এখন আসি খ নাম্বার প্রশ্নে যদি কখনো বলা হয়ে থাকে যে গণতন্ত্র বলতে কি বুঝে, এটা কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন। তো অনেকে কিন্তু নিজের মতো করে দিলেই কিন্তু হবে না যে গণতন্ত্র বলতে জনগণের শাসন, যেখানে জনগণের সবসময় বিশেষভাবে অধিকার থাকে এবং তাদের বলার বা তাদের যে অংশগ্রহণের সুযোগ থাকে, তাদের সমানভাবে অংশগ্রহণের, এখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকে, এখানে সুযোগের সমাধা থাকে এবং এখানে গণতন্ত্রের মূল কাঠামোগুলো যখন তুমি বানায় বলবা তখন কিন্তু তোমার একটা ধাঁচা আসবে, কিন্তু এটাকে কিন্তু অনুধাবন বলা হয় না। তোমার অনুধাবনমূলক প্রশ্ন হবে এইরকম ভাবে বলতে হবে, যেমন এক কথা গণতন্ত্র কি তুমি একটা দিবা যে এটা জনগণের শাসন এবং যেখানে জনগণের মতামতকে যেখানে প্রাধান্য দিয়ে সরকার ব্যবস্থা পরিচালিত হয়ে থাকে বললা। তারপর তুমি অনুধাবন করে একজন ব্যক্তির যে সংজ্ঞা দিয়েছে, ধরো বিখ্যাত আব্রাহাম লিঙ্কনের একটা গণতন্ত্রের সংজ্ঞা রয়েছে যে গভর্নমেন্ট ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপুল ফর দ্য পিপুল অ্যান্ড বাই দ্য পিপুল। তুমি কিন্তু এই কোটেশনটা দিয়ে কিন্তু গণতন্ত্র নিয়ে আরেকটু কথা বলতে পারো। অথবা অধ্যাপক সি ডট তিনি কি বলছেন, তিনি অথবা অধ্যাপক গ্রামসি কি বলছেন, তারপর হচ্ছে যে এখানে হচ্ছে জন অস্টিন কি বলছেন বা আদার্স ব্যক্তিরা কি বলছেন, যে কোনো একটা সংজ্ঞা তুমি এখানে তুমি কি দিয়ে দিতে পারো, খ নম্বর প্রশ্ন দিতে পারো। তাহলে ক এবং খ গেল সাধারণ জ্ঞান এবং খ হচ্ছে অনুধাবন। এখন আমরা আসি গ নম্বর প্রশ্নের উত্তরটা কিভাবে লিখি। গ নম্বরের প্রশ্নের উত্তর লেখার জন্য তোমাকে অবশ্যই এটাকে বলে প্রয়োগ। এটা হচ্ছে উদ্দীপকের, ধরো তোমাকে বলা হলো যে উদ্দীপকের ক রাষ্ট্রের যে শাসক, এই শাসক হচ্ছে নিজের ইচ্ছা অনুযায়ী জনগণের তাদের ইচ্ছাগুলো তাদের মধ্য দিয়ে বাধ্যতামূলকভাবে এগুলো কার্যক্রম করিয়ে নিয়ে থাকে এবং সংবাদ মাধ্যমগুলো ক রাষ্ট্রের যে শাসক তার প্রতি বেশি গুণগান করে থাকে। তাহলে গ নম্বরের প্রশ্ন বলা হলো উদ্দীপকের যে সরকার ব্যবস্থার কথা বলা হচ্ছে এটা কী ধরনের সরকার ব্যবস্থা। তোমরা সবাই আন্দাজ করে ফেলছো যে এটা হবে অবশ্যই তোমার স্বৈরতান্ত্রিক অর্থাৎ এক কেন্দ্রিক সরকার ব্যবস্থার কথা বোঝানো হচ্ছে। যখন তুমি গ নম্বর প্রশ্ন লিখবা তখনই তুমি বলবা যে উদ্দীপকে কোন সরকার ব্যবস্থার কথা বলা হচ্ছে লিখো, তখনই তুমি এক কথা একটা সাধারণ জ্ঞান বলবা। গ নম্বর প্রশ্নের সাধারণ জ্ঞান যে উদ্দীপকের যে সরকার ব্যবস্থার কথা সেটা হচ্ছে একনায়কতন্ত্র বা স্বৈর শাসক সরকার ব্যবস্থার কথা বলা হচ্ছে। তারপর তুমি কি করবা, একটু অনুধাবন করবা যে একনায়কতন্ত্র কি, একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা কাকে বলে, তখন তুমি এটা লিখবা যেখানে একনায়কতন্ত্র সরকার ব্যবস্থা হচ্ছে এখানে জনগণের প্রাধান্য দেওয়া হয় না, একটা শাসক নিজের ইচ্ছা জনগণেরকে তার বাধ্যতামূলক করিয়ে থাকে, নিজের ইচ্ছাটুকু পোষণ করে থাকে, যা ইচ্ছা করেন তাই তিনি করে থাকেন এবং ইচ্ছা স্বাধীন তিনি সরকার ব্যবস্থা পরিচালনা করেন, এখানে আইনসভার কোনো ভূমিকা পালন থাকে না। এভাবে দিয়ে যখন তুমি একনায়কতন্ত্র সরকার ব্যবস্থার একটা গুছিয়ে একটা সংজ্ঞা দিবা, ছোট করে কিন্তু টু দা পয়েন্টে দিয়ে দিবা, তাহলে কিন্তু তোমার কিন্তু প্রথম উত্তরটা দেখেই স্যার বুঝবে যে না তোমার গ নম্বর প্রশ্নের প্রয়োগ যে প্রশ্নটা সেটা কিন্তু তোমার সুন্দর হয়েছে। তারপর হচ্ছে ঘ নম্বর প্রশ্ন উচ্চতর দক্ষতা। বলা হচ্ছে যে উদ্দীপকের যে শাসন ব্যবস্থা এটার বিপরীত শাসন ব্যবস্থা কি গণতন্ত্রকে বলা যায়, তাহলে গণতন্ত্রের বা আদর্শ গণতন্ত্রের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার সে সম্পর্কিত বলো। তখন তুমি কিভাবে বলবে একটা আদর্শ গণতন্ত্রের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, তখন তুমি এই আদর্শ গণতন্ত্রে এই যে তুমি নোট করছো এই নোটটা টু দ্য পয়েন্টে তুমি একটা আদর্শ গণতন্ত্রের যে পয়েন্টগুলো তুমি যখন লিখবা তখন তুমি সর্বোচ্চ মার্ক পেতে তোমাকে সবচেয়ে ভূমিকা পালন করবে। এইভাবে যদি তোমরা তোমাদের জ্ঞানমূলক প্রয়োগ, উচ্চতর দক্ষতা এই ধরনের প্রশ্নগুলো যদি তুমি লেখো অনুধাবন সহ, তাহলে তুমি তো ভালো মার্ক ক্যারি করার জন্য তোমাকে দুর্দান্ত ভূমিকা পালন করবে। এবং সর্বশেষ হচ্ছে শিক্ষার্থীর জন্য 5 নম্বর যে টিপসটা থাকবে সেটা হচ্ছে যে তোমার সময়ের মধ্যে তোমাকে লিখে আসতে হবে। পরীক্ষায় অনেক শিক্ষার্থীরা রয়েছে যারা সময়ের মধ্যে কিন্তু লিখে আসতে পারে না, 5টা বা 7টা। তোমাকে যেভাবেই হোক তোমাকে প্রশ্নের মানগুলো এমনভাবে সাজাবা বা 1 ঘন্টার মধ্যে কয়টা প্রশ্ন, 2 ঘন্টার মধ্যে কয়টা লিখবে, এই প্রশ্নের মানগুলোকে তোমাকে এমনভাবে সাজাতে হবে যাতে তুমি সময়ের মধ্যে 7টা প্রশ্নে তুমি আনসার করে আসতে পারো। এইভাবে যদি তোমরা সময়ের মধ্যে প্রশ্নগুলো লিখো এবং এই 5টা টিপস যদি মনে রাখতে পারো, তোমরা অবশ্যই ভালো কিছু করবে এবং তোমাদের জন্য শুভকামনা থাকবে। এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থী যারা রয়েছে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই আমাদের যে রাহাত এডুকেশন চ্যানেলটি রয়েছে, রাহাত এডুকেশন পয়েন্ট যে পেজটি রয়েছে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে। এবং সামনে এইচএসসি পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য দুর্দান্ত কিছু টিপস এবং ট্রিক্স থাকবে আমার এই ভিডিওতে, এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে কীভাবে বিশ্ববিদ্যালয়ে ভালো কিছু করা যায় সেই সম্পর্কিত বিভিন্ন তথ্য আমাদের এই চ্যানেলটি বা এবং পেজটিতে থাকবে। তাহলে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।